ফিউচার ঢাবিয়ান এবং পাবলিকিয়ান আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু রয়েছ এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়তে যাচ্ছ, আমি চাচ্ছ বলছি না, যাচ্ছ, ইউ আর অন দ্য ওয়ে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সের একবারে প্রথম ক্লাসে আমি হাজির হয়েছি তোমাদের সাথে, তোমাদের সবচেয়ে বেশি ভয়ের সাবজেক্ট ইংরেজি নিয়ে। বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত শিক্ষার্থী ফেল করার যেই কারণটা রয়েছে, সেই কারণটা হলো ইংরেজিতে ভালো না করা, ইংরেজিতে পাস মার্ক তুলতে না পারা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখানে অনেকে রয়েছ এই বছরই ভর্তিচ্ছু রয়েছ, আবার এছাড়াও যারা এর আগের বছর দিয়েছ সেকেন্ড টাইমার রয়েছ। বাট আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, একটা বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের একটা সাবজেক্টে ভর্তি হয়ে নিজের ক্যারিয়ারের পথে এক পা এগিয়ে যেতে তোমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমরা এসেছি তোমাদের সাথে। দেখো, আমাদের যে স্লোগান, ভর্তি পরীক্ষায় বেসিক ভালো না থাকলে চান্স পাওয়া সম্ভব না। তোমাদের এই বেসিককে শক্তিশালী করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের ক্লাসে জয়েন করেছো, তোমাদের সবাইকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে তোমাদের বেসিক যেই টপিকগুলো আছে, বিশেষ করে আজকের এই ক্লাস থেকে শুরু করে আমাদের আগামী যেই ক্লাসগুলো চলবে, এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক থেকে শেষ করব 5টা টপিক। এই 5টা টপিক করার জন্য যদি আমাদের 10টা ক্লাস লাগে আমরা 10টা নিব, যদি 12টা লাগে 12টা নিব, যদি 13টা লাগে 13টা নিব। সো আজকের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি তোমাদেরকে দেখাতে চাই কোন কোন টপিকগুলো আমরা এই বেসিক বা ফাউন্ডেশন ক্লাসে শিখব। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে 5টা টপিক আছে। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, এমন কোনো বছর নাই, এমন কোনো ইউনিভার্সিটি নাই যে তোমাদের এই টপিকের বাইরে বা এইখান থেকে একটাও প্রশ্ন আসে নাই, এরকম কোনো বছর দেখাতে পারবা না। তার মানে অ্যাডমিশন টেস্টের, দেখো তোমরা কিন্তু এসএসসি এইচএসসি পড়ে আসছো, নির্দিষ্ট সিলেবাস আছে, বাট অ্যাডমিশন টেস্টে আমাদের নির্দিষ্ট সিলেবাস নাই। বাট মাথায় রাখতে হবে, নির্দিষ্ট সিলেবাস না থাকলেও আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি, তাহলেই কিন্তু প্রেক্ষাপটের মাধ্যমে আমরা 100% শিওর থাকি এইখান থেকে প্রশ্ন আসবে। দেখো, আমি বিগত এক যুগেরও বেশি সময় ধরে অ্যাডমিশন টেস্টে পড়াচ্ছি। সো এই অ্যাডমিশন টেস্ট পড়াতে গিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যে এই টপিকগুলো যদি একটা স্টুডেন্ট না পারে, তাহলে স্টুডেন্টরা কোনোভাবেই ভালো করতে পারবে না অ্যাডমিশন টেস্টে। সো আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই আজকে থেকে শুরু করো। আমাদের এই 5টা টপিক পড়লে তুমি শিওর থাকো, তুমি বেসিক তো ক্লিয়ার করলাই, তোমার 30% প্রস্তুতি ডান। ইংরেজি 30%, এই যে গ্রামারের বেসিক থেকে শুরু করে যা পড়াবো 30% প্রিপারেশন ডান। ওকে, সো সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আর তোমরা সবাই জানো যে আমাদের আজকের ক্লাস করলে, আজকে থেকে ক্লাস শুরু করে যারা শেয়ার এবং মেনশন করবে, তাদের জন্য ফাইনাল পরীক্ষায় আমরা হচ্ছে এই যে ল্যাপটপটি রয়েছে, এই ল্যাপটপটি হচ্ছে আমরা পুরস্কার হিসেবে দিব। সো কারা কারা আসলে এই যুদ্ধে এগিয়ে যেতে চাও? অনেকে আছো যে ভাইয়া মোবাইলে ক্লাস করতে ভালো লাগে না, একটা ল্যাপটপ হলে ভালো হতো। সো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, যে কাজটা করতে হবে, শেয়ার করতে হবে, মেনশন করতে হবে। তুমি যেই সেশনের স্টুডেন্ট হও না কেন, যদি ক্লাসগুলো প্রত্যেকটা করো এবং শেয়ার মেনশন করো, সাথে হচ্ছে আমাদের শেষ পরীক্ষা, অবশ্যই শর্ত প্রথম হচ্ছে নাম্বার 1 প্রত্যেকটা ক্লাস করতে হবে, নাম্বার 2 শেয়ার মেনশন, অ্যান্ড নাম্বার 3 পরীক্ষায় ফার্স্ট হতে হবে। সো ওইভাবে আমরা প্রস্তুতি নিব। সো আসো, আমি আর কথা না বাড়িয়ে মেইন আলোচনায় চলে যাচ্ছি। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের কাছ থেকে অনেক মূল্যবান সময় নিয়ে নিলাম। আমরা আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এই টপিক আমি একটি ক্লাসে শেষ করব না। এবং আমি যদি বলি যে তোমাদের ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে বেশি কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যদি 3টা টপিক বলি, সেই 3টা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব। 100% কমন, 100% কমন। তোমরা যেখানে যেখানে
ক্লাস করো, যেই প্ল্যাটফর্মে ভর্তি হও না কেন, ইউ আর ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা প্রত্যেকেই আমার এই ক্লাসে স্বাগত এবং আমাদের এই কোর্সে স্বাগত। এই কোর্সে তোমরা প্রত্যেকেই থাকো, বাট আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তুমি যেখানেই ক্লাস করো না কেন, অফলাইনে করো অনলাইনে করো, যেভাবে তোমাকে একবার বেসিক দিয়ে শুরু করিয়ে একবারে তোমার মাথার ভিতরে ঢুকিয়ে দিব, চ্যালেঞ্জ ইনশাল্লাহ তুমি তোমার জীবনের ভালো সময় থেকে শুরু করে খারাপ সময় পুরো সময়টা মনে রাখবা যে ইংরেজি কিছু শিখেছিলাম। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে থেকে এখন থেকে শুরু করলাম আমাদের ইংলিশ বেসিক স্ট্রং করার পথ চলা। সো আমরা শুরুতেই আজকে আমাদের যেই প্রথম টপিকটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা প্রথম ক্লাস পার্ট 1 শুরু করতে যাচ্ছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এইখানে যারা আছো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, সবাই একটা ছবি দেখতে পাচ্ছ। আমাকে বলো তো ভাইয়া, এই যে অংশটুকু, এই অংশটুকুর নাম কি? সবাই একটু দেখি তো। এই যে একটা মানব যন্ত্র আছে, তাই না? এইখানে নামটা কি আমাকে একটু জানাবা, এইটার নাম কি? এই যে লাল অংশটুকু, ঠিক আছে, এটা লাল অংশটুকু কি সেটা একটু জানাবা। সো এখানে আশা করি তোমরা প্রত্যেকে আজকের ক্লাসের হেডিং দিয়েছ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর এই কথাটি একটু লিখে ফেলো, এটা সবাই লিখে ফেলো, এই কথাটা তোমরা লিখে ফেলো, তাহলে তা তোমাদের মনে থাকবে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একবারে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা মানুষের হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি। সো আমরা ইংরেজি যখন পড়তে চাই, ইংরেজি যখন পড়ি, তখন আমরা জানি আমাদের ইংরেজির প্রধান যে উপাদান, একেবারে যেটা দিয়ে আমরা আসলে লিখি শিখি, এটা হচ্ছে সেন্টেন্স। মনে রাখবা, একটা সেন্টেন্সের প্রাণ বলতে পারি, একটা সেন্টেন্সের হৃৎপিণ্ড বলতে পারি, সেটা হচ্ছে ভার্ব। আর এই ভার্বের সাথে সাবজেক্টের সম্মিলনে আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি। তার মানে একটা সেন্টেন্সের অন্যতম প্রধান অংশ হলো সাবজেক্ট এবং ভার্ব। যেমন ধরো, আমাদের পরিবারে এই যে আমরা আজ জন্মগ্রহণ করেছি, আমরা আজ পৃথিবী দেখছি, আমরা বড় হয়েছি, এগুলো হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই সৃষ্টি আমরা, তবে উসিলা ছিল আমাদের বাবা মার সংসার ছিল। একটা সেন্টেন্স মানে হচ্ছে সংসার, একটা সেন্টেন্স মানে হলো কি? সংসার। আর এই সংসারের গুরুত্বপূর্ণ উপাদান যেরকম বাবা এবং মা, ঠিক তেমনি একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ উপাদান হলো সাবজেক্ট এবং ভার্ব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো যে আমাদের এই জীবনে যেরকম হৃৎপিণ্ড এত বেশি প্রয়োজনীয়, ঠিক তেমনি আমাদের একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব অতি 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 প্রয়োজনীয়। আর এই সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট অর্থ হচ্ছে মিল, এগ্রিমেন্ট অর্থ হচ্ছে সম্পর্ক, এগ্রিমেন্ট অর্থ হচ্ছে রিলেশনশিপ। তার মানে হচ্ছে, মাথায় রাখতে হবে ভাইয়া, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটার বেসিক কনসেপ্টটা হলো, সবাই একটু মনোযোগ দাও, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকের বেসিক কনসেপ্ট হলো, আমরা যেমন আমাদের পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বুঝি সেটা হচ্ছে সংসার, আর সংসারে থাকে বাবা এবং মা, অথবা স্বামী বা স্ত্রী, স্বামী এবং কি স্ত্রী, ঠিক তেমনি একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্ট ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সেই আমাদের সাবজেক্ট এবং কি থাকে? ভার্ব থাকে, তাই না ভাইয়া? আর এই সাবজেক্ট ভার্বের মিলন, সাবজেক্ট ভার্বের প্রেম, সাবজেক্ট ভার্বের ভালোবাসা, সাবজেক্ট ভার্বের একমত, যেই জিনিসগুলো আছে সেগুলোই কি বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো আমাদের যেই টপিকটা পড়তে যাচ্ছি, এটা একবার বেসিক একটা টপিক, কারণ আমরা সেন্টেন্স পেলেই সাবজেক্ট পাই, ভার্ব পাই। তার মানে একটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, খেয়াল করে দেখো, একটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এই কনসেপ্টটি আমরা শিখতে যাচ্ছি, এই কনসেপ্টটাই আমরা এখন শিখব। তাহলে এতক্ষণ যা বললাম সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? ভাই নোট করবো কি? আপাতত নোট করো না, আগে জাস্ট বুঝো, আগে বেসিক বুঝো। তাইলে এই টপিক থেকে অনেক প্রশ্ন আছে, বাট আমাদের মাথায় রাখতে হবে এই টপিকের বেসিকটা কি। এই টপিকের বেসিক হলো, দেখো ইংরেজিতে যখন কোয়েশ্চেন হয় ওটা কি সেন্টেন্স আকারে হয় না?
সেন্টেন্স আকারে হয়। তার মানে একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ড সেটা কি? সাবজেক্ট এবং ভার্ব। আর এই সাবজেক্ট ভার্বের মিলন, সাবজেক্ট ভার্বকে ঠিক রাখাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাজ। তার মানে আজকে আমরা একটা সেন্টেন্সের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। এই যে একটা মানুষের যেরকম অতীব জরুরি বিষয় হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক তেমনি একটা সেন্টেন্সের অতীব জরুরি উপাদান হলো সাবজেক্ট ভার্ব। এই সাবজেক্ট ভার্বকে আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব। আমরা এতটুকু বিষয় বুঝছি কিনা ভাইয়া? আমি একবার আস্তে ধীরে পড়াবো, খুব ঠান্ডা মাথায় পড়াবো ইনশাল্লাহ। এতটুকু বুঝতে পারছি? ওকে, আসো তাহলে আমরা এখন শুরু করি। তার মানে মনে রাখবা, সেন্টেন্সের এখন লিখতে পারো, সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় সিঙ্গেল, সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় সিঙ্গেল, তার মানে ভার্বটা হবে কি? সিঙ্গেল, মানে সিঙ্গুলার। সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় প্লুরাল, ভার্বটা হবে কি? প্লুরাল। এইটাই হচ্ছে বেসিক কথা। তার মানে কোনো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে ওই ভার্বটা কি আনবা? সিঙ্গুলার আনবা। আর যদি কোনো সাবজেক্ট প্লুরাল হয়, তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এই জিনিসটাই হচ্ছে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের মূল উপাদান বা মূল অংশ। এতটুকু সবাই বুঝছো কিনা? ওকে, এখন তোমাদের একটা প্রশ্ন আসবে, একটা বেসিক প্রশ্ন আসবে, ভাইয়া কেমনে বুঝবো সাবজেক্ট সিঙ্গুলার? তোমাদের কাছ থেকে একটা মানে বড় একটা প্রশ্ন আসবে, এখন বেসিক একটা প্রশ্ন আসবে, ভাইয়া আমি কিভাবে বুঝবো? আমি গরিব স্টুডেন্ট, আমি খুবই গরিব, আমার ভালো ইংরেজির ধারণা নাই, আমাকে একটু বলেন ভাইয়া আমি কিভাবে একটা সেন্টেন্সের সাবজেক্টটা যে সিঙ্গুলার এটা আমি কিভাবে বুঝবো? এটা একটা প্রশ্ন না ভাইয়া? এটা সবার একটা প্রশ্ন যে ভাইয়া আমি একটা সেন্টেন্সের সাবজেক্ট দেখলাম, কিন্তু ওই সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা কিভাবে সিঙ্গুলার আমি কিভাবে চিনবো? আসো তোমাদেরকে শিখিয়ে দিব। আবার তোমার আরেকটা বেসিক প্রশ্ন হতে পারে যে ভাইয়া একটা সেন্টেন্সে ভার্ব যে সিঙ্গুলার এটা কিভাবে বুঝবো? আবার ভার্বটা যে প্লুরাল এটা কিভাবে বুঝবো? সাবজেক্ট যে প্লুরাল এটা কিভাবে চিনবো? আসো তোমাদেরকে একটু বেসিক আলোচনা করিয়ে দেই। আমরা এখন চিনবো কিভাবে আমরা সাবজেক্টকে সিঙ্গুলার চিনবো, কিভাবে আমরা ভার্বকে সিঙ্গুলার চিনবো, এই জিনিসগুলো আমরা এখন শিখবো। আসো ভাইয়া আপুরা, তোমাদের বেসিক প্রশ্নটা কি আমি তোমাদের বুঝাতে পেরেছি? তোমাদের বেসিক কথা হলো ভাইয়া যে একটা সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে এই সাবজেক্টটা কিভাবে সিঙ্গুলার বা কি হলে সিঙ্গুলার হয় এটা আমি জানি না, এটা আমার বুঝতে হবে। আসো তোমাদেরকে এখন বুঝিয়ে দিব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি কিভাবে চিনবা? দেখো, একটা সাবজেক্ট যে সিঙ্গুলার এটা আমরা বুঝবো। সিঙ্গুলার সাবজেক্ট কিভাবে বুঝবো? যেমন হি সিঙ্গুলার, শি সিঙ্গুলার, ইট সিঙ্গুলার। আর ভার্ব কখন সিঙ্গুলার হবে মনে রাখবা, ভার্বের সাথে যখন এস বা ইয়েস যুক্ত হবে তখন সিঙ্গুলার হবে। তাইলে খেয়াল করে দেখো, ভার্ব কখন সিঙ্গুলার? ভার্ব কখন সিঙ্গুলার? যখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে তখন সেটা কি হবে? সিঙ্গুলার। আর সাবজেক্ট হি, শি, ইট এগুলো হচ্ছে কি? সিঙ্গুলার। আবার দেখো প্লুরাল আমরা সবাই জানি, দে, উই এগুলো হচ্ছে কি? প্লুরাল। আর ভার্ব যে প্লুরাল কিভাবে চিনবো? ভার্ব প্লুরাল হলো যদি ভার্বের বেস ফর্ম হয় তার মানে এটা প্লুরাল ফর্ম। তাহলে ভাইয়া আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা উত্তর দিবা, এটা বেসিক প্রশ্ন। একটা ভার্বকে কিভাবে সিঙ্গুলার করবা? একটা ভার্ব কখন সিঙ্গুলার বলো তো? সবাই একটু কমেন্টে জানাও, একটা ভার্ব কখন সিঙ্গুলার? সবাই একটু বলো। ইয়েস, একটা ভার্ব তখনই সিঙ্গুলার যদি এর সাথে এস বা ইয়েস যুক্ত হয়। বুঝাতে পেরেছি? একটা ভার্ব তখনই প্লুরাল যখন এটা বেস ফর্মে থাকে। যেমন আমি বললাম গো, ইজ ইট সিঙ্গুলার অর প্লুরাল? সবাই আনসার করো। গো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এই যে গো লিখলাম এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই আমরা জানি এইখানে গো এটা বেস ফর্ম, দ্যাট মিনস এটা প্লুরাল বুঝাচ্ছে। বাট আমি যখন বলবো গোজ তখন এটা কি হবে? এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ এস বা ইয়েস আছে, তার মানে এটা কি হয়ে যাবে? সিঙ্গুলার।
তাইলে দেখো যদি বেস ফর্ম থাকে তাইলে হবে প্লুরাল, আর যদি এস বাই এস থাকে তখন হবে কি কি বলো? ইয়েস, তখন মনে রাখতে হবে সিঙ্গুলার হবে, এস বাই এস থাকলে সিঙ্গুলার। ওকে, তাহলে ভার্বের কাহিনী ডান। তাহলে ভার্ব কখন সিঙ্গুলার কখন প্লুরাল বুঝতে পেরেছো? এইবার আসো, এই যে হি শি ইট দে উই এগুলো তো আমরা বুঝি। এখন মনে রাখবা নাউনের সাথে, ধরো নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হলে তখন সেটা প্লুরাল হয়। কিভাবে দেখো, আমি বললাম বুক, বুক সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। বাট যখন তুমি বলবা বুকস তখন হয়ে যাবে কি প্লুরাল। তার মানে খেয়াল করে দেখো পার্থক্য দেখলাম, নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হলে সিঙ্গুলার না প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার হয়। এই দুইটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন থাকে, আশা করি এরপরে আর কনফিউশন থাকবে না। তাহলে ভাইয়া বলো তো, নাউনের সাথে এস বা ইয়েস থাকলে কি হবে প্লুরাল, বাট ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে কি হবে সিঙ্গুলার হবে। তাহলে বুঝাইতে পারছি ভাই? বলো, নাউনের সাথে এস বা ইয়েস থাকলে হবে প্লুরাল, আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে কি হবে সিঙ্গুলার। এতটুকু সবাই ক্লিয়ার? ডান ডান। আমি যে এতক্ষণ বললাম এগুলো সব ক্লিয়ার কিনা? এগুলো ভাই ক্লাস 1-2 এর পড়া, একবার বেসিক তো, এগুলো ক্লাস 1-2 এর পড়া। ওকে, আচ্ছা, আই থিঙ্ক তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছো যে সাবজেক্ট কখন সিঙ্গুলার, সাবজেক্ট কখন প্লুরাল। এতটুকু সবাই যদি বুঝতে পারো তাহলে আমি সামনে আগাবো, ছোটবেলার পর আমি জানি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেমন দেখো শি, এখানে আমরা দেখতে পাচ্ছি শি হচ্ছে কি সিঙ্গুলার, শি হচ্ছে কি সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। আবার দেখো দে প্লুরাল, আর এই জন্য এর সাথে এস বাই এস যুক্ত হয় নাই, কারণ সাবজেক্ট সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার। কি পড়ছিলাম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্ট সিঙ্গুলার ভার্বটাও সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কি প্লুরাল। আজকের এই টপিকের মূল আলোচ্য বিষয় বা একটা টপ লাইন সেটা হলো সাবজেক্ট সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা কি হবে প্লুরাল হবে। তাহলে সে সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। আবার দেখো দে প্লুরাল, এই জন্য ভার্বের বেস ফর্ম হয়েছে, আমরা জানি বেস ফর্ম হলে প্লুরাল হয়। আবার এখানে দেখো ডগ সিঙ্গুলার, আমরা বলছিলাম নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল, আর নাউনের সাথে এস বাই এস না থাকলে কি সিঙ্গুলার। তাহলে ডগ হচ্ছে সিঙ্গুলার, ডগস হচ্ছে প্লুরাল। তাই দেখো ডগ যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হবে সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, এই জন্য কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে দেখো দ্য ডগ বার্কস ঘেউ ঘেউ, ঠিক আছে? তাহলে বার্কস মানে কি ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ করা। আর দেখো দ্য ডগস প্লুরাল, এই জন্য ভার্বটাও কি প্লুরাল। তাইলে ভাইয়া এতক্ষণ যা পড়ালাম সব ভুলে যাও, সব ভুলে যাও, সব ভুলে যাও। ভুলে গেছো কিনা বলো? এতক্ষণ যা পড়াইলাম সব ভুলে যাও, ভুলে যাও। আসো, আমাদের আজকের টপিকের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্বের মিলন, সাবজেক্ট ভার্বের প্রেম, সাবজেক্ট ভার্বের ভালোবাসা। তার মানে এর মানে হলো এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তুমি ভার্বটাও কি দিবা সিঙ্গুলার দিবা, আর এই সাবজেক্ট যদি প্লুরাল হয় তুমি ভার্বটাও কি প্লুরাল বসাবা, তুমি ভার্বটাও কি প্লুরাল বসাবা। সুন্দর হিসাব, সাবজেক্ট সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। আজকের ক্লাসের আলোচ্য বিষয় এইটাই। তার মানে যেই বেটা সিঙ্গেল তার কপালে বউ জুটবে সিঙ্গেল, যেই বেটা মিঙ্গেল তার বউটাও কি মিঙ্গেল। যে কর্তা, সাবজেক্ট মানে কর্তা, কর্তা সিঙ্গেল গিন্নিও কি সিঙ্গেল, কর্তা মিঙ্গেল প্লুরাল, আবার গিন্নিও কি প্লুরাল। এটাই হচ্ছে আজকের ক্লাসের বা আজকের টপিকের মূল কথা। তাহলে ভাইয়া সিঙ্গেল থাকলে সিঙ্গেল, মিঙ্গেল থাকলে মিঙ্গেল, শেষ। সব ভুলে যাও, এই কথাটা মনে রাখো। আর এটা না বললো তোমাদের মনে থাকবে, আমি শিওর। এটা যদি নাও বলি তাও তোমাদের মনে থাকবে, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। শেষ, আমাদের বেসিক ডান। এখন আমরা মূল আলোচনায় যাব। তাহলে আজকের ক্লাসে
আজকের ক্লাসে আমাদের মূল আলোচনা হলো, সেটা হলো একটা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্বকে বসানো। ঠিক আছে, আসো তাহলে আমরা সেই কাজটাই করব। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমরা যদি বিভিন্ন বই খুলো, আমি আমার সময় যখন একটা বই দেখেছিলাম প্রায় 52 না 54টা রুল। ওরে বাবা রে বাবা, রুল পড়তে পড়তে আমার মাথা ঘুরে গেছে। তোমরাও বিভিন্ন জায়গায় যখন পড়বা দেখবা যে তোমাদের রুল আর রুল পড়াচ্ছে, বাট আবার অনেকে কি করে 2টা টেকনিক দিয়ে শেষ করে দেয়। না ভাই, অনেকে আবার কি করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 2 টেকনিকে শেষ, না হবে না। সো আমরা যতগুলো লাগে আমরা 50টা পড়াবো না, আমরা রুল 40টা পড়াবো না, আমরা 30টা রুল পড়াবো না, আমরা 20টা রুল পড়াবো না, আমরা 15টা পড়াবো না, আমরা 10টা পড়াবো না, আমরা 10টার নিচে পড়াবো। তবে এই টপিক তুমি আর জীবনও ভুলবা না ইনশাআল্লাহ। তুমি যেখানেই পড়ো তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মহসিন ভাই শিখিয়ে দিয়েছে, এটা সারা জীবন মনে রাখবা। ঠিক আছে, আসো তাহলে আমরা শুরু করি। রুল 1 আমরা শুরু করব কি? রুল 1। এখন আমাদের মূল পড়া শুরু। আমরা আজকের ক্লাসে শুরু করছি রুল 1 দিয়ে। বেসিক বুঝছো তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক বুঝছো কিনা আমাকে সবাই বলো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবাই বেসিক বুঝছো কিনা? তাহলে আমরা রুলে যাব। আমরা এখন কিসে যাব? রুলে যাব। ওকে, যদি আমরা রুলে যাই তাহলে আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নাম্বার রুল আমরা সবাই একটু খেয়াল করি। আমাদের মেইন টার্গেট কি? সাবজেক্ট কি সিঙ্গেল আছে না মিঙ্গেল আছে, এটা খুঁজে বের করতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গেল পাও তাহলে তুমি ভার্বটা কি দিবা? সিঙ্গেল দিবা। আর সাবজেক্ট যদি পাও তুমি মিঙ্গেল মানে প্লুরাল, ভার্বটাও দিবা প্লুরাল। এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এই টার্গেটের জন্য আমাদের কিছু রুল পড়তে হবে, কিছু নিয়ম পড়তে হবে। এই নিয়মগুলো আমরা এখন শিখবো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আসো আমরা তাহলে শুরু করি। দেখো ভাই আপুরা কি বলেছে। রুল 1 সবাই বলো। প্রেপোজিশনাল ফ্রেজ। আগামী 5 মিনিট একটু পানি খেয়ে নাও। সবাই 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 জোরে জোরে পড়বা আমার সাথে। আল্লাহ আছে উপরে, বিচার দিয়ে দিলাম। আল্লাহ যে আমার ক্লাসে এখন এই 5 মিনিট চুপ করে থাকবে, আল্লাহ আপনি দেখতেছেন। এই সবাই কেউ চুপ করে থাকা যাবে না। এই বেটা শুয়ে শুয়ে পড়তেছিস কেন? টেবিলের উপর বস, লেখ, খাতায় লেখ। এই আপু কি রে ভাই, সারাদিন কি ক্লাস করছো? একটু ক্লাসে ঢুকছো, উঠে বসো। হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো। এবার মুখটা ঠিক করো, বলো প্রেপোজিশনাল ফ্রেজ। বলো প্রেপোজিশনাল ফ্রেজ। কিচ্ছু বোঝার দরকার না, আগে 5 মিনিট ঠাড়া মুখস্থ করে ফেলো। বলো প্রেপোজিশনাল ফ্রেজ। এই পড়াশ না কেন? এই থাপড়া বোধরে পর। প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন। বলো প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন। টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, accompanied by, accompanied with, in addition to, including to, with, as well as, and not। সবাই সবাই জোরে জোরে পড়ো। আবার বলতেছি, না পড়লে কিন্তু উপরওয়ালা আছেন। তাহলে দেখো প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, along with, accompanied by, accompanied with, in addition to, including to, with, as well as, and not। আবার বলো PPRP। বলো প্রিপোজিশনাল ফ্রেজে এখন শর্টকাট বলো PPRP। বলো PPRP, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন। বলো PPRP, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ। সবাই অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ। সবাই 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 অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ। হ্যাঁ, তারপরে হচ্ছে ইনক্লুডিং টু, ইন এডিশন টু, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। মাত্র 2 মিনিট পড়ছো, আরও অনেক টাইম আছে। বলো PPRP, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, ইন এডিশন টু, অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ। সবাই সবাই আবার 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 বলো প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন। সবাই মুখস্থ করে ফেলো। বলো প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু। দেখো ইনক্লুডিং টু, ইন এডিশন টু, অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ। দেখো PPRP মানে প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। অথবা এবার পড়তে পারো PPRP, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, উইথ। যেভাবে পড়ো। সবার পড়া হয়েছে কিনা? সবার সবাই বলো সবার পড়া হয়েছে? ওকে, থ্যাংক ইউ।
হ্যাঁ গুড, সবার মুখস্থ হয়েছে না? আরেকবার পড়ো। প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। ওকে, এখন আসো, এগুলো তো ভাই টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এগুলো মোটামুটি চিনবা। কিন্তু তোমাদের বেসিক প্রবলেম হলো ভাইয়া প্রিপোজিশনাল ফ্রেজ এটা তো পারি না, এটা তো বুঝি না। রিলেটিভ প্রোনাউন ভাই এটা আবার কি, খায় না মাথায় দেয়? এটা আবার অনেকের প্রবলেম। প্রিপোজিশনাল ফ্রেজ তো চিনি, তাহলে রিলেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা কি ভাই, এটা তো চিনি না। আসো তোমাদেরকে চিনিয়ে দিই। প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, আসো ভাই আপুরা আমরা একটু খেয়াল করে দেখি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই প্রিপোজিশনালটা শর্টকাটে চিনবা, প্রিপোজিশনালটা শর্টকাটে চিনবা, প্রিপোজিশন দিয়ে শুরু হবে ভার্বের আগ পর্যন্ত। একবার শর্টকাট যদি চিনতে চাও, ধরো যে কোনো একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে ভার্বের আগ পর্যন্ত, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমি তোমাদেরকে চেনাবো, একটু পরেই চেনাবো। আচ্ছা এখনই চেনাই। দেখো আমি লিখলাম দা, আমি তোমাদেরকে একটা সেন্টেন্স লিখে বুঝাই। লিখলাম দা স্টুডেন্টস, এই যে যেমন তোমরা আজকের ক্লাসে আসো, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস ইজ অবলিক আর ভেরি অ্যাটেন্টিভ। ঠিক আছে, আমি লিখলাম দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস ইজ অবলিক আর ভেরি অ্যাটেন্টিভ। তাহলে আমাকে একটু বলো তো, আমি তোমাদের বলছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে শর্টকাটে চিনবা? প্রিপোজিশন দিয়ে শুরু হবে ভার্বের আগ পর্যন্ত, ভার্বের পূর্ব পর্যন্ত। এখন তোমরা কমেন্টে করো, এই যে সেন্টেন্সটা লিখলাম এই সেন্টেন্সের কতটুকু প্রিপোজিশনাল ফ্রেজ, কতটুকু প্রিপোজিশনাল ফ্রেজ, সবাই কমেন্টে জানাও। এই যে আমাদের এটা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস ইজ অবলিক আর ভেরি অ্যাটেন্টিভ, এইখানে কতটুকু প্রিপোজিশনাল ফ্রেজ? আমি শর্টকাট শিখিয়ে দিয়েছি যে প্রিপোজিশন থেকে শুরু হবে ভার্বের আগ পর্যন্ত। সবাই বলো, শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রিপোজিশন থেকে শুরু হবে ভার্বের কি আগ পর্যন্ত। সবাই বলো 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 বলো। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেকেই দিয়েছ। এই যে অফ দিস ক্লাস, এই যে এটা ভার্ব, এবার দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার মানে শর্টকাটে কিভাবে চিনবা? এক কথায় প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, প্রকৃত সাবজেক্ট। বলো প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে কি, প্রকৃত বা রিয়েল সাবজেক্ট। এইবার তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ চিনছো কিনা বলো, চিনছো কিনা সবাই? প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে চিনবা? দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস, এই যে অফ দিস ক্লাস এর আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসে, একটু পরে আমরা শিখবো। এবার আসো রিলেটিভ প্রোনাউন, খুব ঠাড়া মুখস্থ করো। হু লেখো, হু, হুইচ, দ্যাট, হুম, এগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তাহলে এগুলো জাস্ট মনে রাখো, হু ইজ দ্যাট, হু, হুইজ, হুম, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে ভাইয়া প্রিপোজিশনাল ফ্রেজ চিনবা? সবাই প্রিপোজিশনাল ফ্রেজ চিনবা কিনা? ইয়েস, গুড। তাহলে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশনাল ফ্রেজ এটা শর্টকাটে চিনবো হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে ভার্বের আগ পর্যন্ত। তাহলে অফ দিস ক্লাস এটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন হলো হু, হুইজ, দ্যাট, এগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তাহলে চিনছো কিনা ভাই? শেষ, এক নাম্বার রুল ডান। বলো এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এদের আগের সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার্ব বসে। তার মানে কোনো সেন্টেন্সে যখন তুমি প্রিপোজিশনাল ফ্রেজ দেখবা, অথবা কোনো সেন্টেন্সে যদি তুমি রিলেটিভ প্রোনাউন দেখো, অথবা টুগেদার উইথ দেখো, অথবা অ্যালং উইথ দেখো, অ্যাকম্পানিড বাই দেখো, অ্যাকম্পানিড উইথ দেখো, ইন এডিশন টু দেখো, ইনক্লুডিং টু দেখো, উইথ দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ দেখো, অ্যান্ড নট দেখো, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এক কথায় তাহলে ভাই এগুলো মুখস্থ হয়েছে না তোমাদের? এই যে অ্যালং উইথ, টুগেদার উইথ, এদের আগের সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার্ব বসে। মানে এদের আগে যদি সিঙ্গেল, যদি এদের আগে থাকে সিঙ্গেল, তার মানে তুমি ভার্বটা বসাবা সিঙ্গেল। আর যদি এদের আগে মিঙ্গেল মানে প্লুরাল থাকে, তার মানে তুমি ভার্বটা কি বসাবা? প্লুরাল বসাবা। আসো আমি অনেক উদাহরণ দিয়ে এখন বুঝাবো, অনেক অনেক উদাহরণ থাকবে আজকে। খেয়াল করে দেখো ভাইয়া, এখানে 5টা সেন্টেন্স আছে, আমরা একটু খেয়াল করে দেখি। এক নাম্বার দেখো, দ্য জাজ অ্যাকম্পানিড বাই দ্য লয়ার্স অ্যারাইভ অথবা অ্যারাইভস। আগে আমাকে বলো এখানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? সবাই একটু কমেন্টে লিখো, অ্যারাইভ এবং অ্যারাইভস এই দুইটার মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এটা আগে একটু লিখো। অবশ্যই এগুলো কি ভার্ব, তাই না?
এই দুইটা হচ্ছে ভার্ব। এখানে আমাকে একটু বলো এই দুইটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা আমরা পরে দেখব, বাট তোমরা আমাকে বলো যে এখানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। অ্যারাইভ এবং অ্যারাইভস কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, সবাই একটু বলো। সবাই খেয়াল করে দেখো, অ্যারাইভ এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আমরা জানি ভার্বের বেস ফর্ম হচ্ছে কি প্লুরাল, আর এটা হচ্ছে ভার্বের এস বাই এস ফর্ম। তার মানে এস বাই এস ফর্ম থাকলে কি হয়, সিঙ্গুলার হয়। এস বাই এস ফর্ম থাকলে কি সিঙ্গুলার, তার মানে এইটা হচ্ছে প্লুরাল ভার্ব, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। বুঝতে পেরেছো ভাই? এখন এটা কি সিঙ্গেল নিবা নাকি মিঙ্গেল নিবা এটা ডিপেন্ড করবে সাবজেক্ট অনুযায়ী। এখন দেখো ওরে ভাই সাবজেক্ট আছে দুইটা, জাজও একটা সাবজেক্ট, লয়ার্স হচ্ছে কি সাবজেক্ট। মনে রাখবা, ধরো তোমারে বললো আজকে বিকাল 3টায়, আজকে বাদ জুমা শুক্রবার, ধরো আজকে না, ধরো শুক্রবার, আগামী শুক্রবার তোমার বিয়ে হবে, তোমার কি বিয়ে হবে বিকাল 3টায়। তার মানে এক জায়গায় আছে জরিনা, এক জায়গায় আছে সকিনা, তুমি কি দুইজনকে বিয়ে করতে পারবা ভাই? তুমি কি দুইজনকে বিয়ে করবা নাকি একজনকে করবা? ঠিক তেমনি এখানে দেখো জাজ আছে, লয়ার্স আছে, তুমি জাজ অনুযায়ী করবা নাকি লয়ার্স অনুযায়ী করবা এটা অলরেডি আমি বলে দিছি। কি বলে দিছি? যে অ্যাকম্পানিড বাই এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তার মানে লয়ার্সকে তোমার পাত্তা দেওয়ার দরকার নাই, তুমি জরিনাকে পাইছো কারণ জরিনা অ্যাকম্পানিড বাই এর আগে আছে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে জরিনা, তাহলে জরিনাকেই ধরো, অ্যাকম্পানিড বাই এর আগে যে থাকবে তাকে ধরতে হবে। এরপর দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, এর আগে দেখো সায়েন্টিস্ট একটা সাবজেক্ট, হিজ টিম একটা সাবজেক্ট, তুমি কাকে ধরবা রে শোনা? এই ভন্ডরা, কাকে ধরবা? আগের সাবজেক্টকে ধরবা। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এর আগে আছে টিচার, এখানে স্টুডেন্টস, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, কাকে ধরবা? এদের আগের সাবজেক্ট অনুযায়ী ধরবা। টিচার স্টুডেন্টের মধ্যে কাকে ধরবা? টিচারকে। আবার দেখো টুগেদার উইথ আছে, আবার এখানে দেখো অ্যাকম্পানিড বাই আছে। খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, আমি তোমাদেরকে এগুলো খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এগুলো থাকলে আমাদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এগুলো থাকলে কি আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এখানে যে ওয়ার্ডস বা ফ্রেজ আছে, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এদের দ্বিতীয় সাবজেক্ট ধরবো না আগের সাবজেক্ট ধরবো? আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে আসো ভাইয়া আমরা একটু খেলি। তোমরা অ্যান্সার করছো অনেকে, আমি দেখতে পাচ্ছি কমেন্টে সবাই ধুমায় অ্যান্সার করছো, থ্যাংক ইউ সো মাচ। আসো কি খেয়াল করবো, অ্যাকম্পানিড বাই এর আগের সাবজেক্ট জাজ, সিঙ্গুলার, কারণ আমরা জানি নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল হয়, আর এস বাই এস না থাকলে সিঙ্গুলার হয়। তাহলে জাজ এখানে কি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাহলে অ্যান্সার হবে অ্যারাইভস। এরপরে আসো অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট সায়েন্টিস্ট, এটা সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও কি সিঙ্গুলার, আর আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে, এস বাই এস যুক্ত করলে ভার্বটা সিঙ্গুলার হয়। এরপরে খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাজ ওয়েল এজ আছে, অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট দ্য টিচার, এটা সিঙ্গুলার আর স্টুডেন্টস প্লুরাল। ও ভাই আমরা স্টুডেন্টস খেয়াল করব না, আমরা খেয়াল করব অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট, অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট দ্য টিচার, টিচার যেহেতু সিঙ্গুলার তার মানে আমরা জানি ওয়াজ হবে না ওয়ার হবে। আমরা জানি ওয়াজ হচ্ছে সিঙ্গুলার আর ওয়ার হচ্ছে প্লুরাল, আমরা কি প্লুরাল বসাবো নাকি সিঙ্গুলার বসাবো? এইখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার আছে, এজন্য অ্যান্সার হবে ওয়াজ। এরপরে খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, টুগেদার উইথ এর আগের সাবজেক্ট বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার থাকলে কি আর হবে নাকি ইজ হবে? আমরা সবাই জানি ইজ হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। সবাই কি বুঝতে পারছে কিনা একটু বলো, এই সবাই বুঝতে পারছো কিনা? এরপরে দেখো অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই এর আগে দ্য ম্যানেজার আছে, ম্যানেজার হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে অবশ্যই হ্যাভ হবে না। আমরা জানি হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আমরা জানি আর হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। আবার ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার। তাহলে ভাইয়া এই 5টা কোয়েশ্চেন কার কার হয়েছে? ও ভাই আমার, বোনেরা আমার, একটু খেয়াল করে শোনো, একটু মনোযোগ দিয়ে বলো, এই 5টার মধ্যে 5টা হয়েছে কার কার? হাত উঠে দেখাও, হাত উঠে দেখাও সবাই, বলো। গুড, ভেরি গুড। তার মানে কনসেপ্ট বুঝছো কিনা? এবার আসো আরো 5টা করবো। দেখো দেখো খেয়াল করে,
দ্য প্রিন্সিপাল অ্যাজ ওয়েল দ্য টিচার, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার, দ্য প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার, টুগেদার উইথ আছে, অ্যালাং উইথ আছে, অ্যালাং উইথ আছে, টুগেদার উইথ আছে। বলো তো ভাইয়া এদের প্রথম সাবজেক্ট না দ্বিতীয় সাবজেক্ট? এদের প্রথম সাবজেক্ট না দ্বিতীয় সাবজেক্ট? মানে আগের সাবজেক্ট না পরের সাবজেক্ট ধরবা? অবশ্যই আগের সাবজেক্ট ধরবা। তাহলে আগের সাবজেক্ট দেখো অ্যাজ ওয়েল এজ এর আগে প্রিন্সিপাল সিঙ্গুলার, তার মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এরপরে দেখো টুগেদার উইথ এর আগের সাবজেক্ট ট্যুরিস্ট সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়, তাহলে এক্সপ্লোরস। খেয়াল করে দেখো অ্যান্সার কি হবে? এক্সপ্লোরস হবে। এরপরে খেয়াল করো ভাইয়া এইখানে দেওয়া আছে অ্যালং উইথ অথার সিঙ্গুলার, সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। অ্যালং উইথ এর আগে ক্যাপ্টেন সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? ইজ হবে, ইজ হচ্ছে সিঙ্গুলার। আবার দেখো টুগেদার উইথ আগে মাই ফাদার সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সো এই উদাহরণগুলো জাস্ট রিভিশনের জন্য দিলাম। আমরা এখন দেখব আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিভাবে আসে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের কিভাবে আসে এখন আমরা দেখব। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, ঠিক এভাবে এমসিকিউ আকারে থাকবে, এভাবে আসবে না। এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম সহজ লাগছে তোমাদের, তাই না? বাট আমাদের এইভাবে কিন্তু প্রশ্ন আসবে না, এইভাবে কোনো প্রশ্ন আসবে না। তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে এই যে এইভাবে, এইভাবে আসবে। দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস হেল্পিং দ্য ওল্ড ম্যান ক্রস দ্য রোড। তার মানে এটা কিভাবে বুঝবা? এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। এটা কিভাবে বুঝবা? কারণ প্রত্যেকটা জায়গায় আর ভার্ব, ইজ ভার্ব, উইল ভার্ব, ওয়ার ভার্ব। তাহলে আমরা জানি আর হচ্ছে কি? প্লুরাল। এটা প্রেজেন্ট টেন্সে প্লুরাল। খেয়াল করে দেখো এটা কি? প্রেজেন্ট টেন্সে প্লুরাল। এটা প্রেজেন্ট টেন্সে কি? প্লুরাল। ইজ সিঙ্গুলার। দেখো বেসিক দিয়ে খেলো, ব্রেনে খেলতে থাকো। এটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, এটা বিগত বছরের প্রশ্ন। খেয়াল করে দেখো এটা হচ্ছে কি? বিগত বছরের প্রশ্ন। সো তোমাদেরকে আমি এখন বিগত বছরের প্রশ্নই সলভ করাচ্ছি। তোমরা যারা আমাদের এই যে আমাদের যে লেকচার শিট আছে, লেকচার শিট যাদের কাছে আছে তাদের কাছে থাকার কথা, যে তারা দেখার কথা, এগুলো আমাদের বিগত বছরের প্রশ্ন। বুঝাতে পেরেছি? ওকে, সো আমি এখন তোমাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। আসো দেখো যাদের কাছে লেকচার শিট আছে তারা পেয়ে যাবা, যেগুলো আমি পড়াচ্ছি সেগুলাই তোমরা এইখানে পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য। তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন দেখা, এখানে ভয় পাওয়ার কিছু নাই। দেখো দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস, সাবজেক্ট কি বয়কে নিবা নাকি? খেয়াল করে দেখো এটা এটা আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনে। এটা আসছিল জাহাঙ্গীরনগর JU 2022-23 সেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছিল। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আর হচ্ছে প্লুরাল প্রেজেন্ট টেন্সে, ওয়ার এটাও প্লুরাল বাট এটা কি? পাস্ট টেন্সে। আর এটা তো মডাল ভার্ব। আমরা জানি উইলের পরে ভার্বের বেস ফর্ম হয়, এখানে আমাদের বেস ফর্ম নাই, তার মানে উইল জীবনও হবে না। তো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2022-23 আসছিল। সো আমাদের লেকচার শিটে খুব সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস দেওয়া আছে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি কি বলা আছে। দেখো আমরা ভার্ব বসাবো, তবে দেখতে পাচ্ছি উইথের আগের সাবজেক্ট একটা, আবার হিজ ফ্রেন্ডস এই একটা। তুমি কাকে ধরবা ভাই? তুমি কি বয়কে ধরবা নাকি ফ্রেন্ডসকে ধরবা? জরিনাকে ধরবা না সকিনাকে ধরবা? এটা আমি অলরেডি তোমাদেরকে দেখাইয়া দিছি যে উইথ আছে এই যে। এখন ভাই উইথ কিভাবে বুঝবো? দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, উইথ। এই যে দেখো উইথ ছিল কিনা, এই যে উইথ, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এদের আগের সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার্ব বসে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, যে কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনে এসেছিল, সেই প্রশ্নটা আমরা দেখলাম। এর আগে বয় সিঙ্গুলার আছে, তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটাও কি হবে? সিঙ্গেল হবে। তার মানে এখানে আর হবে না, ইটস হারাম ব্রো। এবার দেখো ওয়ার, এটা হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলে এটাও হবে না বাদ, কারণ আমরা জানি বয় সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। এখন আসো ভাইয়া উইল কেন হবে না? উইলের পরে ভার্বের বেস ফর্ম হয়, উইলের পরে আইএনজি ফর্ম হয় না। এটা হচ্ছে একেবারে ভুল একটা কনসেপ্ট যে আমাদের উইল এরপরে আইএনজি, এটা জীবনও হইতে পারে না। তাইলে দেখো এ গেচাং
সি গ্যাচাং, ডি গ্যাচাং, আমরা পেয়ে গেলাম অ্যান্সার বি। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে এসেছিল। তাহলে বুঝতে পেরেছো ভাইয়া অ্যান্সার কি হবে? ইজ। সবাই ক্লিয়ার কিনা বলো? এবার আসো পরের কোয়েশ্চেন, দ্বিতীয় কোয়েশ্চেনে চলে যাই। এই যে এই কোয়েশ্চেনটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এটা। ডিউ 1-2 সেশনে কোয়েশ্চেনটা আসছিল। এখানে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন। তোমরা লেকচার শিট যাদের কাছে আছে তারা দেখতে পাবে। সেটা হলো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এখানে দেখো দ্য থিকনেস অফ দ্য বুকস ভ্যারি, ভার্ব ইজ ভেরি, ভার্ব ভ্যারিজ, আবার এখানে ভার্বই নাই। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য থিকনেস, দ্য থিকনেস, দ্য থিকনেস, দ্য থিকনেস। এখন আমরা এটাও জানি প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত এটাকে আমরা কি বলি? প্রিপোজিশন থেকে ভার্বের পূর্ব পর্যন্ত এটাকে কি বলি আমরা? সবাই দেখো, প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত আমরা কি করি? আমরা এটা জানি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজের কোন সাবজেক্ট? প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাইলে খেয়াল করে দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। প্রিপোজিশনাল ফ্রেজের দেখো এগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এর আগের সাবজেক্ট থিকনেস। মনে রাখবা কাইন্ডনেস, কাইন্ডনেস, থিকনেস, ঠিক আছে? এই যে নেসযুক্ত যে নাউন, নেসযুক্ত নাউনটা আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। কাইন্ডনেস, থিকনেস, এই যে এনি ডাবল এস আছে এগুলো সিঙ্গুলার হয়। এগুলো কি হয়? সিঙ্গুলার হয়। এগুলো অটো কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে মনে রাখতে হবে এর আগে থিকনেস হচ্ছে সিঙ্গুলার, আর থিকনেস যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর ভার্ব যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি যুক্ত হয়? ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? ভ্যারি হবে? বেস ফ্রম হবে? নো। এবার ইজ ভেরি, অনেকে বলে ভাই ইজ কেন হইল না, এটা তো সিঙ্গুলার। কিন্তু খেয়াল করে দেখো দ্য থিকনেস অফ দ্য বুকস ইজ ভেরি, মনে রাখবা লিঙ্কিং ভার্ব। এই বি ভার্বের পরে এটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার। কারণ ভেরির পরে অবশ্যই তুমি যদি বলো হি ইজ ভেরি, তুমি যদি বলো হি ইজ ভেরি, পরিপূর্ণ অর্থ প্রকাশ করলো। বাট তুমি যদি বলো হি ইজ ভেরি ব্রিলিয়েন্ট, তখন পরিপূর্ণ অর্থ প্রকাশ পেরেছে। এখানে দেখো দ্য থিকনেস অফ দ্য বুকস ইজ ভেরি, এরপরে কি অ্যাডজেক্টিভ আছে? পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। তার মানে এটা তুমি কেন নিবা? তুমি যদি বলো, আমি যদি বলো এই তোদের একজনের নাম বলি, এই যে মিলন, বললাম কি মিলন হবে কত দিনে, মিলন ইজ ভেরি। এখন মিলন ইজ ভেরি বলে আমি শেষ করে দিলাম, এটা হইল? মিলন ইজ ভেরি বইলা শেষ করে দিলাম, হইলো? হইলো না। তার মানে এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে নাই। এবার দেখো ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, তার মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকা মানে হচ্ছে থিকনেস হচ্ছে সিঙ্গুলার, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, অ্যান্সার হবে সি। তাহলে ভাই ডি কেন হইলো না? ভাই এখানে কোনো ভার্বই নাই। একটা ভার্ব ছাড়া কারেক্ট সেন্টেন্স হইতে পারে? হৃৎপিণ্ড ছাড়া মানুষ হবে রে? ধরো তোমার হৃৎপিণ্ড নাই, হবে? হবে? আই বলো হবে কি? হবে না। তার মানে এখানে দেখো দ্য থিকনেস, এই যে থিকনেস হচ্ছে সাবজেক্ট, অফ দ্য বুক হচ্ছে প্রিপোজিশন, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই। ভার্ব নাই, আমরাও তার সাথে নাই। যার হৃৎপিণ্ড নাই তার সাথে কি আমরা থাকবো? তার মানে অ্যান্সার সি। বুঝাইতে পারছি ভাই? প্রিয়ন্ত বুঝতে পেরেছো? সবাই বলো বুঝতে পেরেছো? ডান ডান, আশা করি সবাই বুঝতে পেরেছো। আসো একবার বেসিক থেকে পড়াচ্ছি ভাইয়া। এর চেয়ে একবার বেসিক থেকে পড়াচ্ছি। এবার আসো দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা 23-24-এর প্রশ্ন। এটা চিটং ইউনিভার্সিটি আসছে, চিটং ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 23-24-এ আসছে এটা, এই কোয়েশ্চেনটা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 23-24-এর একটা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসো আমরা এই কোয়েশ্চেনটা করব।
দেখো এইখানে দেখো প্রিপোজিশন থেকে শুরু করে বাকি অংশকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন থেকে শুরু করে আগের অংশ পরের অংশটুকু পর্যন্ত কি প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আসো সুইট মধুর মিষ্টি, অ্যাডজেক্টিভ মধুর, আমরা বলি না সুইট সুইট রিলেশনশিপ, সুইট সুইট রিলেশনশিপ, কিউট কিউট গার্ল বলি না, তার মানে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। ভাইয়া অ্যাডজেক্টিভ কি সাবজেক্ট হয়? অ্যাডজেক্টিভ কি কখনো সাবজেক্ট হইতে পারে? আমরা জানি সাবজেক্ট কে হয়, নাউন হয়। আমরা জানি নাউন হয় সাবজেক্ট। তার মানে এটা একটু একজন কবি লিখছে, ঘুরে লিখছে, সেন্টেন্সটা হওয়ার কথা এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই সেন্টেন্সটা ছিল এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট। বুঝছো? এটা দেখো এই সেন্টেন্সটা এরকম ছিল, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট, কিন্তু কবি যারা আগেরকার কবি ছিল, সাহিত্যিক ছিল, এদের মাথা মুথা মাঝে মধ্যে উল্টে যাইতো। বুঝছো? এরা উল্টাপাল্টা সেন্টেন্স লিখতো। যেমন ওরা কি করছে, আগে অ্যাডজেক্টিভ দিছে। ভাই অ্যাডজেক্টিভ ধইরা কি সাবজেক্ট বলে? এই সাবজেক্ট কি অ্যাডজেক্টিভ হয়? অ্যাডজেক্টিভ কি সাবজেক্ট হয় না? তার মানে এটার মূল সেন্টেন্সটা ছিল এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট। ইয়েস, তার মানে আমাকে বলো এইখানে প্রিপোজিশনাল ফ্রেজকে, রিয়েল সাবজেক্টকে, রিয়েল আমরা বলি না রিয়েল প্রেমিকটা কে? এ 10 বাতারি, কিন্তু এর লগে রিয়েল কে? রিয়েল খুঁজো, তাই না? তার রিয়েল প্রকৃত সাবজেক্ট কে? সুইট তো সাবজেক্ট না, এটা অ্যাডজেক্টিভ, এটা পরে হয়। এই যে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট, তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে অফ অ্যাডভার্সিটি এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট। আগের সাবজেক্ট হচ্ছে কি? রিয়েল সাবজেক্ট। তাহলে আসো এখানে রিয়েল সাবজেক্ট কে? সবাই বলো এখানে রিয়েল সাবজেক্ট কে? ইয়েস, এখানে রিয়েল সাবজেক্ট হচ্ছে দ্য ইউজেস। আমরা জানি নাউনের সাথে এস বা ইয়েস থাকলে এটা প্লুরাল হয়, নাউনের সাথে এস বা ইয়েস থাকলে এটা প্লুরাল হয়। তার মানে নাউনটা প্লুরাল আছে। নাউন যদি প্লুরাল হয় ভার্বও কি হবে? প্লুরাল হবে। নাউন যদি প্লুরাল হয় ভার্বও কি হবে? প্লুরাল হবে। তাহলে ভার্ব যদি প্লুরাল হয়, ইজ হারাম, ইটস হারাম ব্রো, এটাকে কেটে দাও। হ্যাজ, এটা হারাম ব্রো, কেটে দাও। ওয়াজ হারাম, কেটে দাও। অ্যান্সার হবে সি। খেলা শেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 23-24-এ আসছে। দেখো আমি তোমাদেরকে এতক্ষণে 3টা প্রশ্ন সলভ করাইলাম। 3টা প্রশ্নের ভিতরে একটা ছিল ঢাকা ইউনিভার্সিটির, একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির। অনেকে বলবা, অনেকে হয়তো বলবা যে ভাই এগুলো কোথায় এত সহজ প্রশ্ন আসে? ভাই বেসিক জানলে সব সহজ, বেসিক জানলে সব সহজ। ইংরেজি কঠিন সাবজেক্ট না, জাস্ট বেসিক বুঝো, বেসিক বুঝলে সব সহজ ইনশাল্লাহ। ওকে, এইবার আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। সবাই বুঝতে পারছো তো এটা? এবার আসো পরবর্তী কোশ্চেন। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখো আরেকটা কোশ্চেন নিয়ে আসলাম। এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকমের প্রশ্ন হয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। সবাই অ্যান্সার করো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সবাই দ্রুত, আমি দেখতে চাই। সবার কাছ থেকে একটু দেখতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। ওকে, গুড, ভেরি ভেরি গুড। খেয়াল করে দেখো, দ্য টিম অফ প্লেয়ার্স, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, দ্য টিম সিঙ্গুলার। তাহলে দ্য টিম যদি সিঙ্গুলার হয় তাহলে আর হালাল নাকি হারাম? ইটস হারাম ব্রো, গ্যাচাং করে দাও। এবার আসো পরেরটা। পরেরটা দেখো, শি হ্যাজ 2 ক্যাটস অ্যান্ড এ ডগ। হইল? তার আছে 2 ক্যাটস অ্যান্ড এ ডগ। খেয়াল করে দেখো, শি হ্যাজ, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্নটা পাচ্ছি, আমরা একটু খেয়াল করে দেখি। সবাই সবাই খেয়াল করে দেখো, এইখানে বলেছে যে হুইচ সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট ভার্ব এরর। এই যে 4টা অপশনে কোনটাতে এরর মানে কি? ভুল আছে। এই 4টা অপশনে কোনটায় ভুল আছে? তা আমরা প্রথমটাই পাইলাম এটাতে ভুল আছে। দ্বিতীয় দেখো, শি হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার, হির সাথে হ্যাভ হয় না, হির সাথে হ্যাজ হয়, শির সাথে হ্যাজ হয়, তার মানে এটা কারেক্ট। দে ওয়ার, দের সাথে ওয়ার হয়, এটা কারেক্ট। মাই ফেভারিট কালার সিঙ্গুলার, এই জন্য ইজ, তার মানে এটাও কারেক্ট। তার মানে দেখো 4টা অপশনের ভিতরে 3টা অপশন কারেক্ট।
তিনটা অপশন কি কারেক্ট, যেহেতু তিনটা অপশন কারেক্ট তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে, যেটা ভুল সেটা উত্তর। রাজশাহী ইউনিভার্সিটির এই কোশ্চেনটায় বলা ছিল হুইচ সেন্টেন্স হ্যাজ আ সাবজেক্ট ভার্ব এরর, যে এই যে চারটা সেন্টেন্স, এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটাতে সাবজেক্ট ভার্ব ভুল আছে, কোনটাতে সাবজেক্ট ভার্ব ভুল আছে, তাহলে অবশ্যই আমাদের ভুল আছে এই নাম্বারে। সবাইকে ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন সবাই 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 খেয়াল করে দেখো, নিজের আগে চেষ্টা করো, আরো সহজ লাগবে। এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, দ্য ডিসিশন অফ দ্য জাজ, এখানে অফ দ্য জাজ, প্রিপোজিশনের আগে রিয়েল সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট, প্রিপোজিশনের আগে কি হবে, রিয়েল সাবজেক্ট হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিপোজিশনের আগে রিয়েল সাবজেক্ট কে আছে, দ্য ডিসিশন। ডিসিশনস যদি হইতো তাইলে একটা বিষয় ছিল প্লুরাল, বাট ডিসিশন এস বাই এস নাই। নাউন যদি সিঙ্গুল থাকে তার মানে সিঙ্গুলার, হ্যাঁ নাউন যদি সিঙ্গেল থাকে তার মানে এটা সিঙ্গেল, আর নাউনের সাথে যদি এস বাই এস থাকে তার মানে প্লুরাল হয়, তার মানে ডিসিশন সিঙ্গুলার। যেহেতু ডিসিশন সিঙ্গুলার তার মানে ওয়ার হবে না। এইবার দেখো সিঙ্গুলার এখানে আছে, ওয়াজ আছে আর হ্যাজ আছে। খেয়াল করে দেখো এখানে ওয়াজ আছে আর কি আছে, হ্যাজ আছে। যদি আমরা এখানে অ্যান্সার করার চেষ্টা করি তাহলে কোনটা হবে অ্যান্সার সেটা আমরা দেখব। আসো ভাই আপুরা, বলেছে দ্য ডিসিশন অফ দ্য জাজ ড্যাশ নট ইন হিজ ফেভার। তাই আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব যে ওয়াজ এবং হ্যাজ এই দুইটার মধ্যে ডিড তো হবে না, কারণ এখানে ডিড নট ডু, ডিড নটের পরে ভার্বের বেস ফর্ম হয়, বাট এখানে নাই। ডিড নট এর পরে আমরা জানি ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট এদের পরে ভার্বের বেস ফর্ম হয়, তার মানে ডিড এখানে হবে না। এই তোমরা কি পড়েছো, আই ডোন্ট গো দেয়ার, আই ডোন্ট গো, এই যে নটের পরে গো আনতে হবে, একটা বেস ফর্ম আনতে হবে, অথবা হি ডিডেন্ট গো, তার মানে এটা কি আমাদের হয় না। তার মানে বেসিক বুঝো ভাই, এগুলো বেসিক, এগুলো হচ্ছে কি বেসিক। তার মানে এখানে আমাদের ডিডও হয় না, ওয়ার হয় না, দুইটা অপশন আছে। দ্য ডিসিশন অফ দ্য জাজ ড্যাশ নট ইন হিজ ফেভার। মনে রাখবা হ্যাজ অর্থ হচ্ছে থাকা, আর ওয়াজ মানে হচ্ছে ছিল। তার মানে দ্য ডিসিশন অফ দ্য জাজ, বিচারকের সিদ্ধান্ত ড্যাশ নট ইন হিজ ফেভার, তার ফেভারে থাকা নাকি ছিল না, থাকে না নাকি ছিল না। এই দুইটার ক্ষেত্রে হ্যাজ হ্যাভ কোনো কিছু জিনিস, মনে রাখবা কোনো একটা জিনিস হ্যাভ হ্যাজ দ্বারা যদি আমরা বুঝাতে চাই সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আছে বা থাকা বুঝায়। আর এইখানে বলেছে নট, ছিল না, তার মানে ওয়াজ নট ইন হিজ ফেভার, তার ফেভার অনুকূলে ছিল না। তার মানে আমাদের টেন্স বা অর্থ অনুসারে অ্যান্সার কি হবে, ওয়াজ হবে। আর এই টপিকটা আরো ভালো বুঝবা কখন, যদি তুমি টেন্সের টপিক আরো ভালো করে বুঝো। তার মানে কেন বললাম জানো, যে ইংরেজি তুমি তখনই ভালো পারবা যখন এই টপিকগুলো তুমি ক্লিয়ার বুঝতে পারবা, টেন্স বুঝতে পারবা, রাইট ফর্ম অফ ভার্ব বুঝতে পারবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝতে পারবা, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ন্যারেশন বুঝতে পারবা, তাইলেই হবে। তাইলে আমাদের অ্যান্সারটা কি হবে, ওয়াজ নট ইন হিজ ফেভার। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। কেউ এক ক্লাসে ইংরেজিতে বস হয়ে যাবা, আমার একটা ক্লাস করছো বস হয়ে যাবে না, ইংরেজির জন্য তোমাকে অনেক বেশি সাধনা করতে হবে, অনেক বেশি প্রস্তুতি নিতে হবে। এবার দেখো রুমা অ্যাজ ওয়েল এজ ঝুমা, তাহলে দেখো অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। তুমি কি রুমাকে নিবা নাকি ঝুমাকে জিম নিবা? অবশ্যই রুমাকে নিবা, কারণ আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে আগের সাবজেক্ট অনুযায়ী যদি ভার বসে, আগের সাবজেক্ট অনুযায়ী যদি ভার বসে, তাইলে এই ভার রুমা সিঙ্গুলার, তার মানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার, ওয়ার হবে না, আর হবে না, এবং হ্যাভ বিন হবে না, এগুলো সব প্লুরাল। আর প্লুরাল, ওয়ার প্লুরাল, হ্যাভ প্লুরাল, আমাদের অ্যান্সার হবে কি ইজ সিঙ্গুলার। শেষ। এটা ঢাকা ইউনিভার্সিটির বিভাগ পরিবর্তনের একটা প্রশ্ন। এবার আসো এটা করো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এমনভাবে শিখবো যাতে করে আমাদের কষ্ট হবে, বাট এই বেসিকটা আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমরা কোনটা কারেক্ট সেটা খেয়াল করব। তার মানে দেখো কোথায় আছে ইজ, কোথায় আছে আর, কোথায় আছে ইজ, কোথায় আছে হ্যাজ। তার মানে এখানে ভার্বে ঝামেলা, আর বাকিগুলো সব ঠিক আছে। দেখো ইট ইজ ইউ, ইট ইজ ইউ হু, ইট ইজ ইউ হু, ইট ইজ ইউ হু। তার মানে ঝামেলা কোথায়, এই যে এইখানে তোমার খেয়াল করতে হবে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, হুটা কি প্রোনাউন, আমরা একটু আগে পড়েছি রিলেটিভ প্রোনাউন, মনে আছে? একটু আগে পড়েছি রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ মনে আছে কিনা? রিলেটিভ প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউন আছে হু, তাহলে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন।
এখন অনেক বলে ভাই এটা কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট, এটা ডিইউ এ ইউনিট 12-13 সেশনে আসছিল, ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের একটা প্রশ্ন। আমি একটাও ভাই নিজের বানানো প্রশ্ন সলভ করাচ্ছি না, মামুর বাড়ির প্রশ্ন আইনা সলভ করাচ্ছি না। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, প্রত্যেকটা প্রশ্ন এখানে কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তাহলে খেয়াল করে দেখো, ইট ইজ ইউ হু, এই যে আমরা পেয়ে গেলাম হু রিলেটিভ প্রোনাউন, তা আমরা পড়ছিলাম প্রেপোজিশনাল ফ্রেজ রিলেটিভ প্রোনাউন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, মনে আছে তোমাদের পড়াইছি, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ। তার মানে এখানে দেখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এদের কোন সাবজেক্ট, হু এর পরের সাবজেক্ট না আগের সাবজেক্ট? আমি জানি হু এর আগে যে আছে ইউ, হু এর আগে একবার বরাবর আগে কে আছে ইউ, তাহলে ইউর সাথে কি ইজ হয়? হ্যাঁ, ইটস হালাল না হারাম? ইউ ইজ নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আহা তব আস্তাগফিরুল্লাহ, ইউ ইজ হয়, নো ইটস হারাম ব্রো, কেটে দাও। এবার ইউ, ইউর সাথে আর হতে পারে কিনা? ইউ আর হতে পারে। এবার দেখো ইউ, ইউর সাথে ইজ হবে? নো ম্যান, নো, ইউর সাথে ইজ হয় না। এবার ইউর সাথে হ্যাজ হয়? এই কখনো দেখেছ ইউর সাথে হ্যাজ হয়েছে? না, ইউর সাথে হ্যাজ হয় না, ইউর সাথে হ্যাভ হয়। তার মানে অ্যান্সার হবে ইউ আর, আমাদের অ্যান্সার বি। ভালো লাগতেছে? এগুলো একটাও আমার বাড়ির প্রশ্ন না। তোমরা দেখো এই যে লেকচার শিট খুলেই দেখো, লেকচার শিট খুললেই বুঝতে পারবা যে তোমাদের লেকচার শিটে এইখানে সুন্দরভাবে দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে, লেকচার শিটে সুন্দরভাবে দেওয়া আছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের প্রশ্ন, এটা 12-13 সেশনের কোয়েশ্চেন। এবার আসো পরের একটা কোয়েশ্চেন, এটা আসছে খুলনা ইউনিভার্সিটিতে আসছে, এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মানে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় আসছে। তাহলে আসো এই যে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, এই যে তোমাদের এগুলো লেখা আছে লেকচার শিটে, তাহলে আসো আমরা একটু খেয়াল করে দেখি। এখানে দেখো হার ব্রাদার অ্যালং উইথ, এই যে একটু আগে পড়ছি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, রিলেটিভ প্রোনাউন, প্রিপোজিশনাল ফ্রেজ, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের কোন সাবজেক্ট? এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে আসো ভাইয়া কেমন লাগতেছে? এই বুঝতেছো সবাই? এদের আগের সাবজেক্ট অনুযায়ী কি বসবে? ভার বসবে। তাহলে এদের আগের সাবজেক্ট খেয়াল করে, এই যে এর আগে হার ব্রাদার সিঙ্গুলার, যদি বলতো হার ব্রাদার্স তাইলে হয়তো প্লুরাল, ঠিক আছে? যদি বলতো হার ব্রাদার্স তাইলে হয়তো কি প্লুরাল। যেহেতু হার ব্রাদার এখানে সিঙ্গুলার আছে, তার মানে সিঙ্গুলার থাকলে আমরা সিঙ্গুলারকে নিব। হার ব্রাদার সিঙ্গুলার, আর হারাম, ইটস হারাম ব্রো, কেটে দাও, হ্যাভ হারাম ব্রো, গ্যাচাং করে দাও। এবার দেখো ওয়ার হারামও, কারণ ওয়ার প্লুরাল, উফ কি শান্তি। এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছে, তোমরা অনেকে খুলনা ইউনিভার্সিটি টার্গেট করতেছো তাই না? তোমরা যারা আমাদের ঢাকা ইউনিভার্সিটি আইসিইউ ব্যাচে ভর্তি হবা, তোমরা যারা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হবা, এদের জন্য খুলনা ইউনিভার্সিটি ফ্রি, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ফ্রি, তাদের জন্য আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফ্রি। সকল ইউনিভার্সিটি কোর্সগুলো আমরা আলাদা আলাদা সিস্টেমে পড়াই। যে ইউনিভার্সিটি অনেকে কি করে এক লেকচার শিট বা একটা দিয়ে সব পড়ায় দেয়, বাট তোমাদের বলছি ইনশাল্লাহ তোমরা যারা আমাদের এখানে ভর্তি হচ্ছ, আজকে লাস্ট ডেট তাই না? আজকে আমাদের ডিসকাউন্টের লাস্ট ডেট, অনেকে ভর্তি হচ্ছ, মনে রাখবা যারা এই সুযোগ কাজে লাগাচ্ছে এরা 100% তারা কোনো না কোনোভাবে নিজেদেরকে লাভবান মনে করবে, এরা আফসোস করবে না, কারণ আমরা সেইভাবেই তোমাদেরকে সার্ভিস দিব। এমন না যে কয়েকদিন পরে বলবো যে হ্যাঁ তোমাদের কোর্স শেষ, না, তোমরা পরীক্ষার আগ দিন পর্যন্ত আমাদের সাথে থাকবা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এটা আমি জানিও ইনশাল্লাহ। এবার আসো আমরা যাই পরেরটায়। তাহলে এটা বুঝছো কিনা? অ্যালং উইথের আগের সাবজেক্ট হার ব্রাদার সিঙ্গুলার, তার মানে আর হবে না, এইখানে হ্যাভ হবে না, ওয়ার হবে না। আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হয়। খেলা শেষ, ইনসিস্ট। অ্যান্সার কি হবে? ইনসিস্ট, এস বাই এস যুক্ত হয়েছে, শেষ। এবার আসো পরের কোয়েশ্চেন, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, 12-13 সেশনে রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। দেখো খেয়াল করে এখানে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নটা কি আছে, এইখানে সবাই খেয়াল করে দেখো। দেখো খেয়াল করে দেখো ভাইয়া আপুরা কি বলেছে, রহিম অ্যান্ড নট, উফ। আসো আবারও সেই পুরনো ইতিহাসে চলে যাই, আবারও সেই আগের কাল অতীত গল্পে চলে যাই। দেখো তোমাদের গল্পটা মনে করে দিতে চাই। তোমাদের পড়াইছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। খেয়াল করে দেখো ভাইয়া পুরা অ্যান্ড নট আছে কিনা?
অ্যান নট আছে কি না? আছে। অ্যান নট থাকলে আমরা জানি অ্যান নটের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। তাইলে খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এদের আগের সাবজেক্ট কে আছে একটু খেয়াল করি, রহিম অ্যান্ড নট ইউ। তাহলে রহিমকে ধরবা নাকি ইউকে ধরবা? এই বলো, রহিম ধরবা নাকি ইউকে ধরবা? আমরা রহিমকে ধরবো, কারণ অ্যান্ড নটের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। তাহলে রহিম সিঙ্গুলার, তার মানে ভারটাও কি হবে? সিঙ্গুলার হবে। ভেজাল আছে মাম্মা, ভেজাল আছে। আসো, রহিম যেহেতু সিঙ্গুলার, এখানে দেখো এ নাম্বারও সিঙ্গুলার, বি নাম্বারও সিঙ্গুলার, সি নাম্বারও সিঙ্গুলার, ডি নাম্বারে প্লুরাল। কেটে দেই। অ্যান্সার কি 3টা করতে পারবো না 1টা করতে হবে? সবাই বলো। মনে হচ্ছে সহজ, কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস প্রশ্ন, সিম্পলের মধ্যে নাগিন প্রশ্ন, সাপ সাপ। আসো একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি রহিম সিঙ্গুলার, কিন্তু রহিমের সাথে ইজ বসাবো নাকি ওয়াজ বসাবো নাকি হ্যাজ বসাবো? আসো তোমাদেরকে খেয়াল করাই ভাইয়া। এই জন্যই এই যে এই প্রশ্নটা অ্যান্সার করতে গেলে তোমার ভয়েস লাগবে। আমি এই জন্যই বলি ভাই, তোমরা কষ্ট করে হলেও এই 5টা টপিক ভালো করে শিখবা। তোমরা দাঁত খিচে, আমাকে ভালো না লাগুক, ধরো আমাকে তোমার ভালো লাগে না, তোমার আমার কথা শুনতে ভালো লাগে না, তারপরে খিস খায়া এই 5টা টপিকের ক্লাস করবা। ইনশাল্লাহ তোমার যেই কোনো প্রশ্ন তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। খেয়াল করে দেখো ভাইয়া, রহিম অ্যান্ড নট ইউ ওন। মনে রাখবা, যখন তুমি বলবা ইজ বসাবা, যদি তুমি বসাও ইজ ওন, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েস। এটা তোমাদের ভয়েসের ক্লাস আমি শিখাবো। এটা প্যাসিভ। কিভাবে? ইজ হচ্ছে বিভার্ব, বিভার্বের পরে বি3 থাকলে এটা প্যাসিভ মুড হয়। এখন ভাই, ওই রহিম কি নিজে নিজে প্রাইজ ওন করতে পারে না? সবাই বলো, রহিম কি নিজে নিজে প্রাইজ ওন করতে পারে না? রহিম কি আরেকজনের মাধ্যমে, ধরো আরেকজন জিতছে, রহিম প্রাইজ ওন হয়েছে না, সে জিতছে, সে হচ্ছে প্রাইজ জিতছে, তার মানে এটা প্যাসিভ হবে না। আমরা জানি রহিম নিজে নিজে কাজটা করতে পারে, রহিম নিজে নিজে উইন হইতে পারে, সে প্রাইজটা জিততে পারে, তার মানে এটা প্যাসিভ হবে না, এটা অ্যাক্টিভ হবে। তার মানে এই নাম্বার বাদ। আবার দেখো ওয়াজ, তুমি যদি ওয়াজ ওন দাও, তার মানে এটা প্যাসিভ। আমরা জানি এম ইজ আর, আমরা সবাই জানি। এই যে ভয়েস, এই ভয়েস টপিক তোমাদের শিখতে হবে। খেয়াল করে দেখো, এখানে আমরা ভয়েস টপিকটা এখনো পড়াই নাই, পড়াবো ইনশাল্লাহ। তাই দেখো এম ইজ আর ওয়াজ, এরপরে ওয়ার, এগুলোর পরে যদি বি3 ফর্ম থাকে, এই যে দেখো V3 ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে এরকম যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে কি? প্যাসিভ ভয়েস মানে হলো এইখানে এই যে রহিম সাহেব কাজটা করতে পারে নাই না ভাইয়া, আমরা জানি রহিম নিজে নিজে প্রাইজটা জিততে পারে, অ্যাক্টিভ হবে, তার মানে এইখানে ইজ ওনও হবে না, ওয়াজ ওনও হবে না। আর হ্যাজের পরে V3 অথবা হ্যাজ ওন হলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা অ্যাক্টিভে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা অ্যাক্টিভে আছে, কারণ যদি থাকতো হ্যাজ বিন ওন, তখন এটা প্যাসিভ হইতো। দেখো এই যে প্যাসিভ ভয়েসের আলোচনা করতে হচ্ছে, এই জন্য বলি ভাইয়া, বেসিক যার স্ট্রং সে কোথাও আটকাবে না, সে কোথাও আটকাবে না। কারণ এই যে এখানে হ্যাজ বিন ওন হইলে এটা প্যাসিভ হইতো, বাট যেহেতু হ্যাজ ওন আছে, হ্যাজ ওন আছে, তার মানে এটা অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ থাকলে মনে রাখবা, অ্যাক্টিভ থাকলে আমাদের অ্যান্সারটা ওই যে সাবজেক্টটা অ্যাক্টিভ আছে সেটাই নিতে হবে। রহিম অ্যান্ড নট ইউ হ্যাজ ওন, হ্যাজ ওন দ্য প্রাইজ, তার মানে রহিম অনুযায়ী ভার্বটা হবে, অ্যান্সার হবে হ্যাজ ওন দ্য প্রাইজ, কারণ হ্যাজ ওন এটা হচ্ছে অ্যাক্টিভ প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অ্যান্সার বি হবে। সবাই বুঝাইতে পারছি? দেখো টপিক একটা পড়াইতে পারতেছি, কিন্তু আরেকটা টপিকে চলে গেছি। এটাই হচ্ছে মাকড়সার জালের খেলা। তুমি ইংরেজি তখনই পারবা যখন তুমি মাকড়সার জাল ধরতে পারবা, তুমি সবগুলো টপিকে বুঝতে পারবা। আর যদি ভালো করে না পারো, না বুঝো, তখন তুমি কট খাবা। আর কট খাইছো মানে হাজার হাজার স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় ইউনিভার্সিটিতে, পাশ করে মাত্র শতকরা 8 জন, 10 জন, 15 জন। তো ভাই তুমি কোন জায়গায় আছো সেটা দেখতে হবে। তাহলে বুঝছো কিনা সবাই? না বুঝলে সমস্যা নাই, ভয়েস এখনো পড়াই নাই, ভয়েস পড়াইলে ক্লিয়ার হয়ে যাবা। ভাই বুঝি নাই, আবার বুঝাবো? আবার বুঝাই, সোনামণি আবার খেয়াল কর। দেখো অ্যান্ড নটের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে আগের সাবজেক্ট রহিম, রহিম সিঙ্গুলার, তাহলে ভার্বও কি হবে? সিঙ্গুলার। এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। ভাই এই তিনটার মধ্যে কোনটা হবে এটা তোমার বুঝতে হবে। তুমি যদি দেখো এখানে ওন আছে, হ্যাজ, এই দেখো ইজ ওন, ইজ ওন হচ্ছে প্যাসিভ ভয়েস। কারণ কি?
এম ইজ আর ওয়াজ আর এদের পরে বি থ্রি থাকা মানে প্যাসিভ ভয়েস। এখন দেখো রহিম সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে না, সে নিজে নিজে প্রাইজটা জিততে পারে না, পারে মানে অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ হইলে প্যাসিভ কি বসাইতে পারবো না। আবার দেখো ওয়াজ ওন, এটাও কি প্যাসিভ, কারণ আমরা জানি এম ইজ আর ওয়াজ আর এদের পরে ভি থ্রি থাকা মানে হচ্ছে এটা প্যাসিভ মুড। আর প্যাসিভ মুড আমরা নিব না, কারণ রহিম নিজে নিজে কাজটা করতে পারে। তার মানে এখানে এটাও হবে না, এইটাও হবে না। আর এখানে হ্যাজ ওন, এটা অ্যাক্টিভ, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাভ হ্যাজ বি থ্রি। হ্যাভ হ্যাজের পরে বি থ্রি থাকলে এটা অ্যাক্টিভ হয়। আর যদি হ্যাভ হ্যাজের পরে বিন থাকতো তাহলে এটা প্যাসিভ হইতো, তখন তুমি নিতে পারতা না। যেহেতু এটা অ্যাক্টিভ আছে, হ্যাজ ওন, হ্যাজ গান, হ্যাজ ডান, এটা অ্যাক্টিভ, তার মানে অ্যাক্টিভ হলে আমাদের অ্যান্সারটা বি হচ্ছে। বুঝাইতে পারছি? আর যদি ক্লিয়ার না হও তার মানে তোমাদের প্রবলেম হলো তোমরা ভয়েস এখনো শিখো নাই। আমি তোমাদেরকে কথা দিয়েছি যে ফাউন্ডেশন ক্লাসে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমাদের টেন্স, তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব, তোমাদের ভয়েস ন্যারেশন আমি শিখিয়ে দিব ইনশাল্লাহ। যদি ক্লাস 20টাও লাগে এই 20টা ক্লাস আমি নিয়ে দিব, কথা দিলাম। যদি 10টা পারি 10টাই, ঠিক আছে? এই 5টা টপিক যারা পারবা ভাই নিজের রাজা মনে হবে, রাজা রাজা, বুঝছো? কট খাবা না, ইংরেজিতে রাজা মনে হবে। ভাইয়া কবে এই মাস্টারসার জাল ধরতে পারবো? কবে ধরতে পারবা জানো? যখন এই টপিকগুলো শেষ করতে পারবা। আসো এবার নেক্সট। সো এটা একটা চাকরির পরীক্ষা। দ্য ফাদার উইথ হিজ 3 সন। এখানে দেখো উইথ, উইথ আছে। উইথের কোন সাবজেক্ট? আগের সাবজেক্ট না পরের সাবজেক্ট? উইথ আগের সাবজেক্ট না পরের সাবজেক্ট? উইথের আগের সাবজেক্ট দ্য ফাদার, উইথের আগের সাবজেক্ট দ্য ফাদার। 3 সন্স ধরবো না, আমরা জানি আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে দ্য ফাদার যেহেতু সিঙ্গুলার, দ্য ফাদার যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এর আগের সাবজেক্ট দ্য ফাদার আছে, তার মানে এখানে হ্যাভ হবে না, এখানে ওয়ার হবে না, এখানে উইল, উইলের পরে V2, উইলের পরে কখনো ভার্বের পাস্ট ফর্ম হয় না, এটা বেসিক। উইলের পরে রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। দেখো তোমাদের যে জাল আটকাও, অপশন কাটতে পারো না, এর মেইন প্রবলেম তোমরা বেসিক বুঝো না। এই যে উইলের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের অংশ। যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে ভাই এটা ভুল আছে। আর এটা যেহেতু ফাদার সিঙ্গুলার, তার মানে হ্যাভ এটা প্লুরাল, এটা হবে না। ওয়ার প্লুরাল, এটা হবে না। অ্যান্সার হবে সি। বেসিক ভালো যার, খেলা হবে তার, ঠিক আছে? শেষ। এবার নেক্সট কোয়েশ্চেন আসো। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা চাকরির পরীক্ষার কোয়েশ্চেন। এটা আসছে তোমাদের প্রভাষক বা নিবন্ধন পরীক্ষা, চাকরির পরীক্ষা আসছে। সো এগুলো শিটে আছে ভাইয়া, তোমাদের শিটে আছে, এগুলো প্র্যাকটিস আমি করাই দিচ্ছি। আসো দেখো ভাইয়া কি আছে আজকে। কিন্তু 9টায় তোমাদের সাধারণ জ্ঞান ক্লাস আছে। যারা কমার্সের আছো তোমাদের হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস আছে। তোমরা এই কয়টা দিন, 15টা দিন ভাই আমাদের সাথে থাকো, কষ্ট করো, তোমার ফাউন্ডেশন মজবুত করে দিব। দায়িত্ব আমরা নিচ্ছি, দায়িত্ব আমরা নিচ্ছি ইনশাল্লাহ। তোমার ফাউন্ডেশন একবারে মজবুত করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো আসো, ইট ইজ আই হু। হু হচ্ছে কি ভাইয়া? রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের কোন সাবজেক্ট? রিলেটিভ প্রোনাউনের কোন সাবজেক্ট হয়? রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। রিলেটিভ প্রোনাউনের কি? আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে দেখো এর আগের সাবজেক্ট আই। এখন দেখো আই, আয়ের সাথে ইজ। এই আয়ের সাথে ইজ হয়? নাউজুবিল্লাহ, আয়ের সাথে ইজ হয় না। আয়ের সাথে আর হয়? নো হো, নো নো ম্যান, হয় না। আয়ের সাথে এম হয় কি না রে? ছোটবেলা থেকে পড়ে আসছি। আয়ের সাথে কি হয়? এম হয়। তাইলে ইট ইজ আই হু এম টু ব্লেম। অনেকে বলবে আয়ের সাথে ওয়ার হয়। মনে রাখবা, যদি ইফ থাকে, ইফ অথবা উইশ থাকে, তোমরা এইচএসসিতে পড়ছো তাই না, কমপ্লিটিং সেন্টেন্সে, যে আই উইশ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং। যদি ইফ থাকে, উইশ থাকে, এগুলো থাকলে ওয়ার হয়। তার মানে এখানে আমাদের নাই, ইফও নাই, উইশও নাই, তাই না? ইফও নাই, কি নাই? উইশও নাই। বুঝতে পেরেছে সবাই? ওকে ভাইয়া, আজকে কি লাস্ট ডেট অফারের? ভাইয়া আজকে 11টা 59 পর্যন্ত তোমাদের সুযোগ আছে। সবাই 11টা 59-এর মধ্যে টাকা পাঠিয়ে দিয়া পরে মেসেজ দিও, কারণ আমাদের এত বেশি মেসেজ, সবাই আমাদের কাস্টমার সাপোর্টের চেষ্টা করতেছে তোমাদেরকে ভর্তি নিশ্চিত করতে। যদি আজকে যারা টাকা পাঠিয়ে দাও, কালকে পর্যন্ত সমস্যা নেই, টাকা মিস যাবে না ইনশাল্লাহ, যদি আমাদের অফিসিয়াল ইয়েতে করো। সবাই ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো, এটা সবাই ক্লিয়ার কিনা? আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। এটা হচ্ছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আসছে। এটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসছে হচ্ছে তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে, গোপালগঞ্জে, ঠিক আছে ভাই? কালকে কত? কালকে একটু বাড়বে, বেশি না, কালকে একটু বাড়বে। ওকে,
জিকে ক্লাস আছে কিন্তু আমাদের 9টায়। ভাই আমাদেরকে যাচাই করো, আমাদের ক্লাসগুলো তোমরা যাচাই করো, যদি তোমাদের ভালো লাগে। আমি তোমাদের বলছি আমাদের ভর্তিও লাগবে না, কিন্তু মনে রাখবা তুমি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিক অনেক ক্লাসে করবা, কিন্তু মহসিন ভাইয়ের কথা মনে পড়বে ইনশাল্লাহ। তোমাদের শাহিন স্যার, তোমাদের শিমুল স্যার, তোমাদের আজকে মুন্না স্যার এমনভাবে পড়াবে তুমি চিন্তা করতে পারবে না তোমাদের কি সুন্দরভাবে পড়ায়। আসো আমরা একটু খেয়াল করি পরে কোয়েশ্চেন। দেখো এটা হচ্ছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দ্য স্কোপস ইন নিউ সাবজেক্ট, খুব সহজ হিসাব, ইনক্লুডিং আছে অথবা ইন প্রিপোজিশন আছে, যেটাই হোক আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। আগের সাবজেক্ট রিয়েল সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট, ঠিক আছে? তাহলে রিয়েল সাবজেক্ট স্কোপস, নাউনের সাথে এস বাই এস থাকলে কি হয়? নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল হয়। নাউনের সাথে যদি এস বাই এস থাকলে প্লুরাল হয়, তাহলে দেখো স্কোপস এটা হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে, ইজ হবে না, হ্যাজ হবে না, আর বোথ এ এন্ড বি হবে না। যেহেতু বি হয় নাই তাহলে এ এন্ড বি হবে না, অ্যান্সার আর। ভাই পানি 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 লাগবে, কট খাবা না শিওর, তোমরা তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমাদের ইংরেজি, তুমি যেইখানে ভর্তি হও ইংরেজিটা যে ভালো বুঝায়, যিনি এক্সপিরিয়েন্স তার, আমি বলছি না ভাই আমার কাছে পড়তে, আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স অনেক মুরব্বী টিচারও পড়ায় অনলাইনে। আমি সবসময় তাদেরকে, এবং আমাদের এই যে প্রতিযোগিতা টিচারদের মধ্যে যে প্রতিযোগিতা এটা থাকুক, আমি চাইবো অনেকজন টিচার কাছ থেকে ভালো পড়াইতে, আমি একটু ভালো বুঝাইতে চেষ্টা করব। অনলাইনটা এটা বেশি হয়, প্রতিযোগিতা বেশি হয়, আমিও দেখি অনেকের কন্টেন্ট দেখি আমি, বিকজ আই হ্যাভ টু ডেভেলপ মাইসেলফ, আমাকে অবশ্যই ডেভেলপ করতে হবে, অন্যদের চেয়ে সেরা হইতে হবে। তা আমি বলবো না ভাই আমি সেরা, বাট তোমরা নিজেরাই মেজার করবা, যার পড়াটা বুঝো, যাকে তোমার মনে সেরা লাগে, কারণ ইংরেজিতে ধরা খাইলেই শেষ। আর আমি বেসিক দিয়ে পড়াবো, এটা হচ্ছে আমার টার্গেট। যে যত এখানে অনেক স্টুডেন্ট ভাই এগুলোতে পারি, বাট আমি বেসিক দিয়ে পড়াই। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা জানে আমি বেসিক ছাড়া পড়াই না। ইয়েস, সো এখানে আশা করি এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। ডান ডান, এবার আসো পরেরটা। ও আজকে এটাই থাকুক, কারণ রুল 2 আবার আগামী ক্লাসে পড়বো। আমি তোমাদেরকে অল্প অল্প, অলরেডি তোমাদের আবার আর ক্লাস আছে। ভাই আরেকবার বলেন, ভাই এটা বুঝি না, আরেকবার বলেন আমাকে, বলো তোমাদের এইখানে কমন কোনো ওয়ার্ড আছে কিনা, এই কোয়েশ্চেনের কমন কোনো ওয়ার্ড আছে কিনা, ইনক্লুডিং ওয়ার্ডটা আছে কিনা। আচ্ছা ইনক্লুডিং বাদ দাও, তুমি এখানে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ আছে কিনা। এই প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্টকে স্কোপস প্লুরাল, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে, তার মানে ইজ সিঙ্গুলার হবে না, হ্যাজ সিঙ্গুলার হবে না, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা অপশনই আছে। আর বোথ এ অ্যান্ড বি, বি যেহেতু হয় নাই তার মানে এ বি হবেই না, অ্যান্সার হবে কি আর টু বি টেকেন। বুঝতে পেরেছো? ওকে, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, 8:30টায় নামাজ অনেক জায়গায়, সো আমরা আর সময় নিচ্ছি না। তোমরা যারা ভর্তি হতে চাও, আবার বলছি ভাইয়া, আমরা তোমাদেরকে আশ্বস্ত করছি, আমাদের যে লেকচার শিটগুলো দেখছো, এই যে লেকচার শিটগুলো দেখছো, ইনশাল্লাহ এই লেকচার শিটগুলো থেকে তোমাদেরকে একবার পড়িয়ে সব কিছু শেষ করিয়ে দিব। আমাদের লেকচার শিটগুলো তোমরা পেয়ে যাবা, টার্গেট বুক পেয়ে যাবা। আমি একটু যা দেখাই, অনেকেই ভাবো যে ভাইয়া অনেকেই তো লেকচার শিট দিচ্ছে, বাট আমরাই মানবিক এবং কমার্স এই পূর্ণাঙ্গ লেকচার শিটগুলো দিয়েছিলাম। আর অনেকে বলছে ভাইয়া কোন জায়গা থেকে প্র্যাকটিস করব। দেখো আমি তো এতগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়েছি, তোমরা ফাউন্ডেশন বই থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। এটা একটা বালিশ, এই বালিশ যাদের মাথায় ঢুকবে, হ্যাঁ ঘুমের আগে পরে যদি ঢুকা যায়, তোমার ইনশাল্লাহ কেউ চান্স ঠেকাইতে পারবে না, তুমি ইনশাল্লাহ ভালো করবা। তো যাই হোক, কেমন লেগেছে একটু বলো। আর যারা ভর্তি হতে চাও এখনও সময় আছে 12টা পর্যন্ত। আমরা এই ক্লাসগুলো আগামী 15 দিন নিব। সো যারা ক্লাস বুঝেছো, আজকে একটা নিলাম, এরকম আরও কয়েকটা রুল পড়াইলে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ। তো আগামীকাল আমরা রুল 2 শুরু করব। তবে আগামীকাল অবশ্যই এই রুল 1 মাথায় রাখতে হবে। আজকে পড়লা কালকে ভুলে যাবে, এরকম যেন না হয়, ঠিক আছে? সো ভাইয়া পুরা কেমন লেগেছে জানাবা। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের যেই টপিকগুলো আছে, যেই কথা দিচ্ছি টপিকগুলো, সেই টপিকগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। এই যে আমাদের ফাউন্ডেশন যে কোর্স আছে এটা আমি শেষ করে দিব। দেখো আজকে ভয়েসের কাজে লাগছে, আজকে টেন্স তোমার কাজে লাগছে। তার মানে তুমি যদি সবগুলো টপিক পড়ে ফেলো, তুমি যদি সবগুলো টপিক জেনে ফেলো, এই যে রাইট ফর্ম পারবো ছিল, তার মানে তোমার জন্য ইংরেজি পানি পানি হয়ে যাবে। ইনশাল্লাহ ইংরেজি নিয়ে ভয় নাই। আশা করি আজকের ক্লাসে যারা বুঝছো, 80% বুঝছো, তার মানে তোমার দ্বারা চান্স হবে ইনশাল্লাহ। যে 70% বুঝছো সেও চান্স পাবা, যে 50%ও বুঝছো
অর্ধেক বুঝছো অর্ধেক বুঝো নাই, সেও চান্স পাবা ইনশাল্লাহ, কারণ অনেকগুলো সিট নিয়ে বসে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সাথে আমাদের এই বেসিক স্ট্রং করার যুদ্ধে আমরা থাকবো শেষ পর্যন্ত। সবাই ভালো থাকিও। আমাদের মূল ক্লাস, অনেকে বলবে মূল ক্লাস কবে শুরু হবে? 9 তারিখ থেকে আমাদের মূল ক্লাস, আমাদের আইসিইউ বেসে যারা ভর্তি হয়েছে মূল ক্লাস শুরু হবে আমাদের 9 তারিখ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।